হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টরি এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার চলে এসেছি আবার একটি গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের সামনে। পার্ট 35 নিয়ে তোমরা যারা 1 থেকে 34 পর্যন্ত দেখোনি তারা অবশ্যই ক্লাসগুলোকে দেখো এবং এনজয় করো। আজকে আমরা শুরু করব 9th অফ সেপ্টেম্বর ফার্স্ট শিফটের প্রশ্ন নিয়ে, ঠিক আছে? তো শুরু করার আগে একটাই কথা বলছি, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ক্লাসটি ভালো লাগলে লাইক করবে এবং নিজের গুরুত্বপূর্ণ মতামত এবং যে হোমওয়ার্কগুলো আমি তোমাদের দিই সেগুলো কমেন্ট করে জানাবে। শুরু করবো আজকের ক্লাস। তোমাদের এই ক্লাসগুলো গ্রুপ ডি পরীক্ষা যেটা হবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন দিয়েছে যে হুইচ অফ দ্য ফলোইং কেমিক্যাল রিঅ্যাকশন ইজ ব্যালেন্স। ইংলিশে দেখে মনে হচ্ছে যে প্রত্যেকটা ক্লাস কি স্যার আপনি ইংলিশে করেন? না, দেখো বাংলাতেই করে, শুধু প্রথমটা ইংলিশে দেওয়া রয়েছে। ব্যালেন্স রিঅ্যাকশন মানে কি, কোনো একটা সমীকরণে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ, বা এইখানে দেখো এইখানে কি থাকে, তীর চিহ্নর পেছনে কি থাকে, বিক্রিয়ক পদার্থ, আর এখানে থাকে বিক্রিয়াজাত পদার্থ। এই যে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের যে এলিমেন্ট গুলো থাকবে, সেই এলিমেন্ট গুলো পারমাণবিক সংখ্যাটা সমান আছে কিনা আমাকে দেখে নিতে হয়। এবং যে প্রসেসের মাধ্যমে আমরা কেমিক্যাল রিঅ্যাকশনস গুলো ব্যালেন্স করি তাকে বলা হয় হিট এন্ড ট্রায়াল মেথড, ঠিক আছে? যেটা আমাদের এনসিইআরটি ক্লাস 10 এর ফার্স্ট চ্যাপ্টারে বলা রয়েছে। তাহলে এখানে দেখো প্রথমে আমরা একটা একটা করে এলিমেন্ট দেখবো, যে একটা একটা করে যে এলিমেন্ট গুলো, সেই এলিমেন্ট গুলোর সংখ্যা দুটো পাশে তীর চিহ্নের উভয় দিকে সেম পারমাণবিক সংখ্যা আছে কিনা। প্রথমটা দেখো জিঙ্ক। জিঙ্ক দেখো এখানেও একটা, এখানেও একটা, তার মানে জিঙ্কেরটা সমান আছে। এখানে সালফার দেখো একটা, এখানেও সালফার দেখো একটা, এখানে অক্সিজেন দেখো চারটা, এখানেও অক্সিজেন দেখো চারটা, এখানে হাইড্রোজেন দেখো দুটো, এখানেও হাইড্রোজেন দেখো দুটো, তার মানে এইটা একদম সঠিক। বাট এখানে দেখো আয়রন একটা, কিন্তু এখানে দেখো আয়রন তিনটে, এটা ভুল। এখানে আয়রন একটা, এখানে আয়রন তিনটে, ভুল। এখানে ম্যাগনেসিয়াম একটা, এখানেও ম্যাগনেসিয়াম একটা, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে ঠিক রয়েছে। বাট এখানে অক্সিজেন দেখো, এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন কটা, দুটো, এখানে অক্সিজেন কটা, একটা, তার মানে এটা ভুল। অপশন 1 উইল বি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, যদি একটি বিক্রিয়াকারী একটি বিক্রিয়া অক্সিজেন লাভ করে, মনে রাখবে যখন কোনো পদার্থ অক্সিজেন লাভ করে তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হয় জারণ। আর যখন কোনো পদার্থ অক্সিজেন মাইনাস করে তখন তাকে কি বলা হয়? বিজারণ। অথবা যখন কোনো পদার্থ হাইড্রোজেন প্লাস করে তখন তাকে বলা হয় কি? তখন তাকে বলা হয় বিজারণ। আর যখন কোনো হাইড্রোজেন মাইনাস করে তখন তাকে বলা হয় জারণ। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে জারণ। আর জারণ বিজারণ যখন একসাথে হয় তখন তাকে আমরা বলি রেডক্স বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়া। একটা উত্তল লেন্সের শক্তি দিয়েছে 3 ডায়োপ্টার, বা একটা উত্তল লেন্সের পাওয়ার, সেই পাওয়ার কত দিয়েছে? 3 ডায়োপ্টার দিয়েছে। আচ্ছা, আমরা পাওয়ার ইকুয়াল টু কি জানি? পি ইকুয়াল টু 1/f, বা এফ ইকুয়াল টু হচ্ছে 1/p, হ্যাঁ কি না? আচ্ছা, যে ডায়োপ্টার সমান কি জানি? মিটার ইনভার্স। তার মানে মনে রাখবে যে যখন তুমি ফোকাসের যে দৈর্ঘ্যটা বসাচ্ছ ওটা ডেফিনেটলি মিটারে হতে হবে। মিটারের ইনভার্সটাই ডায়োপ্টারের সঙ্গে সমান। সেন্টিমিটার করতে গেলে কি হবে? ওটাকে 100 দিয়ে কি করতে হবে? 100 দিয়ে ভাগ করতে হবে, তবেই ওটা সেন্টিমিটার হবে। ক্লিয়ার? এই জায়গাটা অনেকে ভুল করে। তাহলে এফ ইজ ইকুয়াল টু কি হবে? 1/3। 1/3 মানে কত? 0.33 মিটার ইনভার্স। 0.33 মিটার ইনভার্স মানে 0.33, 1/0, মানে 0.33 মিটার ইনভার্স মানে 0.33 মিটার হবে আর কি। 1/মিটার ইনভার্স তার মানে মিটার, ঠিক আছে? 1/, দেখো পি মানে কি? মিটার ইনভার্স পড়ছিলাম, তাহলে 1/মিটার ইনভার্স তার মানে মিটার, মানে 0.33 মিটার। ক্লিয়ার হয়েছে? এবং দেখো এটা কোন লেন্স দিয়েছে ভাই? উত্তল লেন্স। আর উত্তল লেন্সের ক্ষেত্রে আমরা কি জানি? উত্তল লেন্সের ক্ষেত্রে আমরা জানি এর যে ফোকাসটা, এর ফোকাসটা কোথায় হয় না? এই লেন্সটার ডান দিকে হয়। আর লেন্সের ডান দিকে যারা থাকে, এই যে আলোক কেন্দ্র থেকে ডান দিকে যারা থাকে তারা হচ্ছে কি হয়? পজিটিভ হয়। আর যেহেতু এর ফোকাসটা লেন্সের ডান দিকে থাকে তাই এর ফোকাসটা পজিটিভ। আর ফোকাস পজিটিভ মানে পাওয়ারও পজিটিভ, আর পাওয়ার পজিটিভ মানে ফোকাসও পজিটিভ। তাহলে ফোকাসটা এখানে কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। উত্তল আয়নার আবার দেখো একই রকমের প্রশ্ন। উত্তল মানেই হচ্ছে পজিটিভ। উত্তল আয়নাটা কি রকম হয়? উত্তল আয়নাটা দেখতে এই রকম হয়, অর্থাৎ তার যে সেন্টার অফ কার্ভেচার বা তার যে বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্র ওই যে দর্পণটার পেছনের দিকে থাকে, ফোকাস দৈর্ঘ্যটাও দর্পণের পেছনের দিকে থাকে। এবং উত্তল দর্পণ একটা হচ্ছে অপসারী দর্পণ, অর্থাৎ আলোগুলো এদিকে এসে কি হবে? এদিকে ছিটকে যাবে। তো এই যে দর্পণটা, এই যে দর্পণটা এর যে ফোকাসটা কোথায় বললাম? এইখানে এর ফোকাস। তাহলে এইখানে যদি ফোকাস হয়, এটা যে দর্পণ, এই দর্পণটার ফোকাসটা কোন দিকে? দেখো দর্পণের ডান দিকে। যা কিছু লেন্সের ডান দিকে বা দর্পণের ডান দিকে যে সমস্ত জিনিসপত্রগুলো অবস্থিত হবে তারা প্রত্যেকে পজিটিভ হবে। তাহলে উত্তল আয়নার ফোকাল দৈর্ঘ্য কি হবে? পজিটিভ হবে। তবুও আর একটা কথা বলে দিচ্ছি যে উত্তল মানে ফোকাল দৈর্ঘ্য পজিটিভ, সেটা লেন্স হতে পারে কি সেটা মিরর হতে পারে। উত্তল মানেই হচ্ছে পজিটিভ, আর অবতল মানেই হচ্ছে নেগেটিভ, সেটা লেন্স হতে পারে কি সেটা মিরর হতে পারে।
এটুকু মাথার মধ্যে ঢুকিয়ে নাও, ঠিক আছে? চলো নেক্সট। সমান্তরাল সংমিশ্রণে সংযুক্ত তিনটি প্রতিরোধকের ফলস্বরূপ প্রতিরোধের সূত্রটি হলো। আচ্ছা, বলেছে তিনটে রোধ আছে ভাই সাহেব, এই তিনটে রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত রয়েছে। তিনটে রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত রয়েছে। সমান্তরাল মানে কি বলেছিলাম? সমান্তরাল মানে বলেছিলাম যে তার এক প্রান্ত এবং অপর প্রান্ত একই সঙ্গে কানেক্টেড হবে। দেখো প্রত্যেকটা রেজিস্ট্যান্সের এক প্রান্ত এবং অপর প্রান্ত একই সঙ্গে কানেক্টেড হবে। মনে করো এটা R1, এটা R2 এবং R3। যেহেতু দেখো একই সঙ্গে কানেক্টেড, আমি যদি এখানে ব্যাটারি একটা কানেক্টেড করে দিই, তাহলে এই তিনটের মধ্যে যে ভোল্টেজ, সেই ভোল্টেজটা কিন্তু কি হবে? সেম হবে, বাট কারেন্টটা কিন্তু আলাদা আলাদা হবে। এটুকু তোমাদের কাছে বলেছিলাম, কারেন্টটা আলাদা আলাদা হবে, বাট ভোল্টেজটা কিন্তু কি হবে? সেম ভোল্টেজ হবে, সেম বিভব প্রভেদ, বাট সেম বিভব প্রভেদ কিন্তু তড়িৎটা আলাদা হবে, মানে তড়িৎ প্রবাহ আলাদা, তড়িৎ প্রবাহ ভিন্ন। ঠিক আছে, তড়িৎ প্রবাহটা ভিন্ন, কিন্তু কিন্তু তার মধ্যে যে বিভব প্রভেদটা সেটা সেম হবে। এবার এগুলোকে যখন আমি সাজাই তখন কি লিখি না, 1/r ইজ ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2 প্লাস হচ্ছে 1/r3, এরকম করে লিখবো। ঠিক আছে, তাহলে কোথায় রয়েছে এটা দেখো, 1/r1 প্লাস 1/r, দেখো এই জায়গাটা কিন্তু অনেকে ভুল করবে, এইটা কিন্তু হবে না, কেন? এখানে শুধু আর দিয়েছে। মনে রাখবে 1/r ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3, এটা কোথায় আছে? এই যে অপশন নাম্বার সি তে রয়েছে, এই সি অপশনটা কারেক্ট হবে। আর এটা যদি শ্রেণী সমবায় হতো, যদি শ্রেণী সমবায় হতো, শ্রেণী সমবায় মানে কি? একটার সঙ্গে আর একটা এরকম ভাবে কানেক্টেড থাকবে। দেখো এরকম ভাবে যদি কানেক্টেড থাকে তখন তাকে শ্রেণী বলছে। তখন কি হবে না, আর ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। বাট এটা দিয়েছে আমাকে সমান্তরাল সমবায়। চলো, উদ্ভিদের পুষ্টি সম্পর্কে নিচের কোন বিবৃতিটি ভুল? উদ্ভিদের পুষ্টি সম্পর্কে প্রথম বলছে খনিজ এবং পুষ্টিগুলি জল দ্বারা কম শোষিত হয়। গাছপালা সাধারণভাবে মূল অঞ্চলের মাটির জল ব্যবহার করে, এটা তো ঠিকই রয়েছে যে গাছপালা কি করে, উদ্ভিদের যে মানে মূল অঞ্চল, সেই মূল থেকে তো সে জল সংগ্রহ করবে, তাহলে এটা সঠিক রয়েছে। বায়ুমণ্ডলীয় কার্বন ডাই অক্সাইড থেকে সবুজ গাছপালা বা সবুজ উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, একদম ঠিক। আয়রন এবং ম্যাঙ্গানিজ উভয় মাইক্রো নিউট্রিয়েন্ট হিসেবে কাজ করে, এটাও ঠিক রয়েছে। কিন্তু এইটা দেখো ভুল রয়েছে। কেন ভুল? পুষ্টিগুলি জল দ্বারা কম শোষিত হয়, খনিজ এবং পুষ্টিগুলি জল দ্বারা কম শোষিত হয়, এটা কিন্তু ভুল রয়েছে, কারণ ম্যাক্সিমামটাই জল দ্বারাই শোষিত হয়। ঠিক আছে, তাহলে এই জন্য এই বিবৃতিটা ভুল রয়েছে। দেখো এরপরের প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন আমরা চলে আসছি। নিউল্যান্ডের অক্টেভে তোমরা আমাকে লাস্টে যে আমাকে কিন্তু প্রত্যেকে স্কোর জানাচ্ছ না, তোমরা প্রত্যেকে কিন্তু স্কোর গুলো জানাবে। আগে আগে তোমাদের এই ক্লাসগুলো দেখতে বলতাম, কিন্তু এখন দেখবে প্লাস মক টেস্টের মতো এই স্কোরটা ক্যালকুলেট করবে, মানে মক টেস্টের মতো দেবে। প্রথমে দেখবে, পজ করবে, উত্তরটা নিজে নিজে করবে, তারপর প্লে করে ডিসকাশন এবং অ্যান্সারটা জেনে নিয়ে তুমি স্কোরটা ক্যালকুলেট করবে উইথ নেগেটিভ। নেগেটিভটা দেবে -0.33 পার কোশ্চেন, আর পজিটিভ হলে মানে ঠিক হলে +1, নেগেটিভ করলে -0.33, আর স্কিপ করলে 0। এইভাবে তোমরা মার্কসটা ক্যালকুলেট করবে। নিউল্যান্ডের অক্টেভ আইন ভালোভাবে কাজ করে। দেখো নিউল্যান্ডের যে অক্টেভ ল, নিউল্যান্ডের অক্টেভ লতে কি বলা হয়েছিল? সা রে গা মা পা ধা নি সা, অর্থাৎ প্রথম যে এলিমেন্ট আছে, প্রথম এলিমেন্টের সঙ্গে 8 নম্বর এলিমেন্টের মিল থাকবে, প্রথম এলিমেন্টের সঙ্গে 8 নম্বর এলিমেন্টের মিল থাকবে। এইভাবে তিনি একটা, এবং তিনি যে এলিমেন্ট গুলোকে কিভাবে সাজিয়েছিলেন, অ্যাটমিক ওয়েটের উপর ভিত্তি করে বা পারমাণবিক ভরের উপর ভিত্তি করে তিনি কিন্তু এলিমেন্ট গুলোকে সাজিয়েছিলেন। 1 নম্বরের সঙ্গে 8 নম্বর, এই জন্য বলা হচ্ছে অক্টেভ, যেটা সারেগামা পাধা নিসা যে হারমোনিয়ামের যে সুর রয়েছে, সা থেকে পরবর্তী সার মাঝখানে 8টা মানে 7টা স্বর রয়েছে। তো এইভাবে তিনি কিন্তু এটাকে সাজিয়েছিলেন। এবং এই যে তার আইনটা কোন গ্যাসের ক্ষেত্রে ভালোভাবে কাজ করেছিল, মানে কোন মানে লটা আর কি, আইনটা বলেছে বাংলাতে, লটা কার ক্ষেত্রে ভালোভাবে কাজ করেছিল? হালকা উপাদান। তুমি বলবে স্যার এটা তো কোথাও দেখিনি। তোমাকে যদি আমি এখন ক্লাস 10 এনসিইআরটি মৌলের পর্যায়বৃত্ত ধর্ম দেখাই, তাহলে দেখো কি কি ইনফরমেশন, প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু আরআরবি পরীক্ষায় পিওয়াইপি পেপারে তোমরা দেখতে পাবে। প্রথম স্টেটমেন্টটা আমরা দেখবো, এটাও তোমরা দেখতে পাবে। হালাকি লাস্ট যে স্টেটমেন্টটা দিয়ে প্রশ্ন যেতে, সেটা লাস্টেই লেখা রয়েছে নিউটনের অষ্টক সূত্রটি কেবলমাত্র হালকা মৌলগুলোর ক্ষেত্রে কার্যকরী, একদম ডাইরেক্ট লেখা রয়েছে। এটা হচ্ছে আমাদের এনসিইআরটি ক্লাস 10 এর বই, এনসিইআরটি ক্লাস 10 এর বই। প্রথম দেখো কি লেখা রয়েছে, এটি দেখা গেছে যে অষ্টক সূত্রটি কেবলমাত্র ক্যালসিয়াম পর্যন্ত প্রযোজ্য, একদম সঠিক কথা।
অষ্টক যে সূত্রটা কত দূর পর্যন্ত প্রযোজ্য ছিল, কোন এলিমেন্ট পর্যন্ত, ক্যালসিয়াম পর্যন্ত। ক্যালসিয়ামের পরে প্রতিটি অষ্টমৌলের প্রথম মৌলটি অনুরূপ ধর্ম প্রদর্শন করতো না, অর্থাৎ অক্টেভ অক্টেভ ল অনুযায়ী বলা হয়েছিল যে প্রথম যে এলিমেন্টটা তারপর 8 নম্বর যে এলিমেন্টটা সেটা কিন্তু একই রকম ধর্ম হবে, কিন্তু ক্যালসিয়াম পর্যন্ত এই রুলটা ফলো হয়েছিল, তারপরে এই রুলটা ফলো হয়নি। এটা কোথায় লেখা রয়েছে? এনসিইআরটি তে লেখা রয়েছে। লিউল্যান্ড এই কতগুলো এলিমেন্ট নিয়েছিলেন না, 56টা এলিমেন্ট নিয়েছিলেন, ঠিক আছে। এবং আরো জিনিস দেখলে তুমি অবাক হবে, ফ্লুরিন ক্লোরিন ব্রোমিনের সাথে উলম্ব শ্রেণীতে স্থান দেওয়া হয়েছে কাকে না, কিছু কিছু যৌগকে, যেমন কোবাল্ট এবং নিকেল, এরা ভিন্ন ধর্মী, তবু এদের সঙ্গে স্থান দিয়ে দিচ্ছে। কিন্তু আবার দেখো আয়রন, আয়রনের ধর্মগুলো কোবাল্ট এবং নিকেলের অনুরূপ হওয়া সত্ত্বেও এই মৌলগুলোর স্থান থেকে অনেক দূরে স্থান দেওয়া হয়েছে। ফলে কি হয়েছে না, এই যে অষ্টক যে লটা, এই লটা কিন্তু ইনভ্যালিড হয়ে যায়। কেন ইনভ্যালিড হয়ে যায়? ইনভ্যালিডের কারণটাও তোমার কিন্তু দেওয়া রয়েছে। ক্লিয়ার? চলো, এই ধরনের প্রশ্ন কিন্তু এখান থেকে আসবে, এই প্রত্যেকটা জায়গা গুরুত্বপূর্ণ। এখানে দেখো, চুম্বকের যে অংশ থেকে চৌম্বক ক্ষেত্ররেখা বের হয়, খুব ভালো প্রশ্ন। তোমাদের বারবার বলছি, ম্যাগনেটিক ফিল্ড লাইন সম্পর্কে যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে না, তাহলে কিন্তু পরীক্ষা হলে কিচ্ছু পারবে না। একটু বলে দিই আমি তোমাদের। মনে করো এটা একটা বার ম্যাগনেট, এটা একটা বার ম্যাগনেট, এদিকে হচ্ছে নর্থ পোল, এদিকে হচ্ছে সাউথ পোল, একই না? এইবার কি হয়, আমাদের এনসিইআরটি তে অনেকগুলো পরীক্ষার কথা বলা হয়েছিল। কি কি পরীক্ষা মনে আছে তো? বলা হয়েছিল একটি চুম্বক শলাকাকে তুমি যদি এইভাবে নিয়ে যাও, সরি এইভাবে তুমি যদি নিয়ে যাও তাহলে দেখতে পাবে। আচ্ছা, আমি এদিকটা সাউথ পোল করি, এদিকটা নর্থ পোল করি, যেরকমটা বইতে থাকে বা যেরকমটা হয় যদি করি, তাহলে চুম্বক শলাকা দিয়ে একটা ছিল, একটা দিয়েছিল বালি। যদি তুমি এটা কার্ডবোর্ডের উপর প্লেস করো, তাহলে অর্থাৎ দেখতে পাবো বাইরের দিকে কি হবে, নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে কিন্তু চুম্বক বলরেখাগুলো যাবে, নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে চুম্বক বলরেখাগুলো বারবার যাবে, এখান থেকে বেরোচ্ছে, এখান থেকে বেরোচ্ছে, আর এখানে গিয়ে ঢুকছে, এখানে গিয়ে ঢুকছে, এবং ভেতরে কি হবে, এখান থেকে এই দিকে যাবে। দেখো যেভাবে আঁকছি খেয়াল করো, ঠিক আছে। অর্থাৎ আমরা যেটা বললাম যে সব সময় চুম্বকের যে ক্ষেত্র রেখাগুলো বা ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো, এগুলো কখনোই কিন্তু ক্রস করবে না, একে অপরের সঙ্গে এরকম গেছে আর একটা এরকম চলে গেল, এরকম কখনো হবে না। এবং অলওয়েজ কি হবে, এখানে তুমি যতগুলোই রেখা আঁকো না কেন, কেউ কারোর সাথে ক্রস করবে না, এবং সবগুলো তীর চিহ্ন এইভাবে থাকবে, কারণ এখান থেকে সবকিছু কিন্তু বেরোচ্ছে, এখান থেকে যতগুলো ফিল্ড লাইন হবে নর্থ থেকে সব বেরোবে, আর এখানে যতগুলো ফিল্ড লাইন ঢুকবে ক্রসও করবে না, বাট এখানে সবগুলো যে ঢুকবে, ঠিক আছে, এটা মনে রাখো। তার মানে আমরা বলবো যে বাইরের দিকে চৌম্বক ক্ষেত্র রেখাগুলো কি হয় না, উত্তর মেরু থেকে কিন্তু বের হয়। সবসময় মনে রাখবে, চুম্বক ক্ষেত্র রেখাগুলো উত্তর মেরু থেকে কিন্তু বের হয়। এবং আর একটা জিনিস মনে রাখবে, যে একটা চুম্বকের কোথায় সব থেকে তার ম্যাগনেটিক পাওয়ার বেশি হয় না, যেখানে তার চুম্বক ক্ষেত্র রেখাগুলো সব থেকে বেশি পরিমাণ থাকে। তাহলে একটা বার ম্যাগনেটের, আমি দেখো এই যে জায়গাটা নর্থ পোল মানে সাউথ পোল, এবং এই জায়গাটা মনে করো নর্থ পোল, এই নর্থ পোল এবং সাউথ পোল দেখো সব থেকে বেশি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড লাইন্স রয়েছে, অর্থাৎ নর্থ এবং সাউথ পোল রেদার দেন তার যে মধ্যবর্তী এরিয়া থেকে নর্থ এবং সাউথ পোলে এর ফিল্ড লাইন বেশি থাকে। আর যেহেতু এর ফিল্ড লাইন্স গুলো এই দুটো সাইডে বেশি থাকছে, তাই এখানে কি হবে, এখানে এর কিন্তু যে অ্যাট্রাকশন পাওয়ার সেটা বেশি হবে। আচ্ছা, তোমাদের যদি বলে যে আচ্ছা দুটো চুম্বক যদি এভাবে চলে আসে, মনে করো এখানে নর্থ, এখানে হচ্ছে আমাদের সাউথ, এখানে সাউথ, আর একটা চুম্বক আমি এখানটা এঁকেছি, হ্যাঁ, আর একটা চুম্বক মনে করো এখানটা আমি এঁকেছি, এদিকটা নর্থ এদিকটা সাউথ, তাহলে স্যার কিরকম হবে চুম্বক বলরেখাগুলো? দেখো তাহলে কিরকম হবে, দেখো ভালো করে খেয়াল করো। তখন এই যে নর্থ থেকে এর এখানটাও কিন্তু যাবে, এর এখানটা সাউথেও কিন্তু যাবে, এর এখানটা কিন্তু নর্থ থেকে সাউথের দিকে যাবে, ঠিক আছে, নর্থ থেকে সাউথের দিকে যাবে, এর এখানটাও যাবে এবং এখানটাও যাবে। তো এই জায়গাগুলো তোমরা কিন্তু মনে রাখবে, এই জায়গাগুলো তোমরা কিন্তু মনে রাখবে, কারণ এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই দুটো চুম্বকের ক্ষেত্রে কিন্তু এইভাবে তাদের কিন্তু চুম্বক যে বলরেখাগুলো বা ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো এইভাবে হবে, এগুলো তোমাদের ডায়াগ্রাম বিষয় কিন্তু পরীক্ষায় চলে আসতে পারে। তাই প্রত্যেককে বলছি, এনসিইআরটি ক্লাস 10 এর যে বইতে দেখবে তড়িৎ চুম্বক সম্পর্কিত চ্যাপ্টারে এগুলো সুন্দরভাবে ডিসকাশন রয়েছে,
একটু বোঝাটা টাফ রয়েছে, কোথাও থেকে যদি কেউ বুঝিয়ে দেয় সেটা ভালো। আমি আমার এখানে ক্লাস নিয়ে আসবো, আস্তে আস্তে ক্লাসগুলো চলছে, তবুও তোমরা যদি ফান্ডামেন্টাল ক্লাস করতে চাও পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। চলো নেক্সট, কোন উপাদানের অধাতুর বৈশিষ্ট্য রয়েছে? তোমরা এখানে দেখেই বুঝতে পারছো পিরিয়ডিক টেবিল নিশ্চয়ই প্রত্যেকের মুখস্থ হয়ে যাওয়ার কথা, এতদিনের প্রত্যেককে বলেছি যে 1 থেকে 30 পর্যন্ত পিরিয়ডিক টেবিলের এলিমেন্ট গুলোকে মুখস্থ করবে। তাহলে এখানে দেখো পটাশিয়াম, লিথিয়াম, সোডিয়াম, এরা প্রত্যেকে হচ্ছে প্রত্যেকে ধাতু। এরা এই যে এটা হচ্ছে পিরিয়ডিক টেবিল, এই পিরিয়ডিক টেবিলের বাম দিকে, পিরিয়ডিক টেবিলের বাম দিকে কিন্তু এটা থাকে, ঠিক আছে? কারা? না এই যে ক্লোরিনটা, কিন্তু ডান দিকে কারা থাকবে? না ডান দিকে ধাতুগুলো থাকবে, ঠিক আছে? ডান দিকে ধাতু থাকবে আর বাম দিকে হচ্ছে অধাতু থাকবে। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট, তাহলে ক্লোরিনটা হচ্ছে এখানে অধাতু। নেক্সট, পরবর্তী প্রশ্ন, কবিতা যখন কপার সালফেটের জলীয় দ্রবণ গ্রহণ করেন এবং অ্যালুমিনিয়ামের কিছু দানা যোগ করেন, কবিতা কি করেছে? একটা কপার সালফেটের জলীয় দ্রবণ গ্রহণ করেছে, CuSO4। এটা বহুবার এই প্রশ্নটা এসেছে। CuSO4 এর জলীয় দ্রবণ গ্রহণ করেন এবং এর সঙ্গে কিছু অ্যালুমিনিয়ামের দানা যোগ করেন। দেখো এটা CuSO4, এখানে CuSO4 এর সঙ্গে কিছু অ্যালুমিনিয়ামের দানা যোগ করে দিয়েছে, দ্রবণের রং বদলে যায়। রংটা কিভাবে বদলাবে মনে আছে? সেই লোহার পিন দিয়ে একটা পরীক্ষা করা হয়েছিল, এনসিইআরটি তে রয়েছে, যে লোহার পিনটা তুমি যদি কপার সালফেটে ডুবিয়ে দাও তাহলে কি হবে? আয়রন সালফেট উৎপন্ন হবে এবং লোহাটার যে বর্ণটা সেটা বাদামি হয়ে যাবে, অর্থাৎ ওই যে বাদামি বর্ণের যে কপারের একটা প্রলেপ ওখানে পড়বে, এখানেও তাই, এখানেও কিন্তু বাদামি বর্ণ ধারণ করবে। আচ্ছা আমাকে একটা কথা বলো, এই যে অ্যালুমিনিয়াম চূর্ণ যখন যোগ করছি কপার সালফেটে, তখন কি উৎপন্ন হবে? তখন অ্যালুমিনিয়াম সালফেট উৎপন্ন হবে, তাই না? কি উৎপন্ন হবে? কপার সালফেটের জলীয় দ্রবণ গ্রহণ করেন তখন অ্যালুমিনিয়াম, তখন দ্রবণের রং বদলে এটি ড্যাশ গঠনের কারণে হয়, তখন কি হবে? Al2SO4 গঠন হবে, Al2SO4 গঠন হবে, অর্থাৎ অ্যালুমিনিয়াম সালফেট গঠন হবে। কারণ কপার সালফেট, কপারের থেকে অ্যালুমিনিয়ামটা বেশি রিঅ্যাক্টিভ, তাহলে কপারটাকে হাঁটিয়ে অ্যালুমিনিয়ামটা ঢুকে যাবে। অপশন সি উইল বি রাইট অ্যান্সার। নেক্সট, দেখো এখানে আমি কিন্তু তোমাদের অ্যাক্টিভিটি সিরিজগুলো দিয়ে দিচ্ছি, অর্থাৎ রিঅ্যাক্টিভিটি সিরিজগুলো দিয়ে দিচ্ছি। এই সিরিজটা প্রত্যেকের একদম হাইলি মুখস্থ রাখবে। প্রথমে হচ্ছে পটাশিয়াম, তারপর সোডিয়াম, তারপর ক্যালসিয়াম, তারপর ম্যাগনেসিয়াম। দেখো কপার, এই কপারের থেকে কিন্তু ম্যাগনেসিয়াম বেশি শক্তিশালী। দেখো অ্যালুমিনিয়াম কপারের কত উপরে রয়েছে, কপারের উপরে লেড রয়েছে। তুমি কপার সালফেটের জন্য তখন যদি লেড দিয়ে দাও তাহলে লেড সালফেট হয়ে যাবে। কেন? কারণ কপারের থেকে ওপরে যারা রয়েছে তাদের তুমি যদি কপার সালফেটের জলীয় দ্রবণে যোগ করো তাহলে প্রত্যেকেই কপারকে ডিসপ্লেস করতে পারবে বা স্থানচ্যুত করতে পারবে বা স্থানান্তর করতে পারবে বা প্রতিস্থাপন করতে পারবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, পাতা এবং শিকড় থেকে উদ্ভিদ পরিবহন ব্যবস্থাটা কোন পণ্যগুলি পরিবহন করে? দেখো এই যে পাতা, এই পাতায় কি হয়? শক্তি সঞ্চিত থাকে, এই সঞ্চিত শক্তি থাকে এবং মূলে কি থাকে? মূলে তো জল থাকে বা কাঁচামাল থাকে বা র প্রোডাক্ট থাকে, তাহলে সঞ্চিত শক্তি এবং কাঁচামাল। এটা কোথায় লেখা আছে? দেখো আমাদের এনসিইআরটি, যেটা ক্লাস 10 এনসিইআরটি, সেখানে কিন্তু ডাইরেক্ট কি কি লেখা রয়েছে। CO2 এবং সরল যৌগগুলো গ্রহণ করে এবং উদ্ভিদ ক্লোরোফিল অঙ্গে পাতায় সালোক সংশ্লেষ প্রক্রিয়া উৎপন্ন শক্তি সঞ্চয় করে রাখে। পাতায় কি করে না, শক্তিটাকে সঞ্চয় করে রাখে এবং প্রয়োজনীয় অন্যান্য ধরনের কাঁচামাল উদ্ভিদে পৃথকভাবে গৃহীত হয়। সে কিভাবে গৃহীত হয় এবং কি কি গৃহীত হয় সেটা দেখো। নাইট্রোজেন, ফসফরাস এবং অন্যান্য খনিজের মতো কাঁচামাল নিকটবর্তী এবং সমৃদ্ধশালী উৎস হলো মাটি। তাহলে এটাও তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে নাইট্রোজেন, ফসফরাস এবং অন্যান্য খনিজ, এটা কোন বই স্যার? এটা এনসিইআরটি ক্লাস 10 এর বই, এনসিইআরটি ক্লাস 10 উদ্ভিদের সংবহন চ্যাপ্টার, সেখান থেকে আমি কাটিংটা নিয়েছি এবং তোমাদের বোঝাচ্ছি, এনসিইআরটির বই। এবং এটা কোথা থেকে নেবে? উদ্ভিদের মূল, মাটির সংস্পর্শে উদ্ভিদের মূল থাকে, মূল থেকে কি হবে না, র প্রোডাক্ট যেটা, সেটা কি কি? নাইট্রোজেন, ফসফরাস এবং হচ্ছে অন্যান্য খনিজ পদার্থ, সেগুলো সেখান থেকে কালেক্ট করবে মূলটা, ঠিক আছে? এবং এগুলোকে বলছে তাহলে শক্তি এবং কাঁচামাল উদ্ভিদের ব্যাপন প্রক্রিয়া বিভিন্ন অংশে পরিবে। তাহলে শক্তিটা কোথা থেকে আসছে? পাতা থেকে, ডাইরেক্ট লেখা রয়েছে। এবং মূল থেকে আসছে কাঁচামাল, মূল তো মাটির সংস্পর্শে রয়েছে, তাহলে সেখান থেকে আসছে কাঁচামাল। পিত্তরসের কার্যাবলী নিচে উল্লেখ করো, যে বিকল্পটি পিত্তরসের কাজ নয় তা নির্বাচন করো। পিত্তরস, পিত্তরস মানে বাইল জুস। কোথা থেকে খরিত হয়, কোথায় উৎপন্ন হয়? লিভারে উৎপন্ন হয়। লিভার থেকে উৎপন্ন হয়ে বাইল ডাক্ট দিয়ে স্মল ইন্টেস্টাইনে আসে এবং তার কার্য ভূমিকা পালন করে। প্রশ্ন কি বলছে দেখো, কোনটা কাজ নয় বলেছে। নয় জায়গাটা অনেকে না দেখার জন্য খুব ভুল হয়। এই দেখো নয়টা তুমি যদি না দেখতে পাও, প্রথম অপশনটা টিক করে পরীক্ষা হল থেকে বেরিয়ে চলে আসবে। বারবার বলছি
তুমি চাই যতই সহজ অপশন থাক না কেন প্রত্যেকটা অপশনকে একবার জাস্ট রিড করে নেবে। পরীক্ষা হলে কি করবে, প্রত্যেকটা অপশনকে একবার হলেও রিড করে নেবে, কারণ রিডিং হ্যাবিটটা যত তুমি বাড়াবে তত তোমার ভুলের চান্সটা কিন্তু কমে যাবে। ক্লিয়ার? বড় চর্বিযুক্ত গ্লোবিউলস গুলোকে ছোট করে দেয়, জি হ্যাঁ অবশ্যই। যে ফ্যাট গ্লোবিউলস গুলো যেগুলো থাকে সেই ফ্ল্যাট গ্লোবিউলস গুলোকে কি করে না ছোট ছোট টুকরো টুকরো স্মল ফ্ল্যাট গ্লোবিউলস ওটা কি করে ভেঙে দেয়। এর একটি প্রোটিন হজমকারী এনজাইম আছে যা প্রোটিন হজমে সাহায্য করে। অগ্নাশয় এনজাইম কর্মের জন্য খাদ্যে ক্ষারীয় মাধ্যম সরবরাহ করে অগ্নাশয় এনজাইমকারী কার্যকারিতা বাড়ায়। দেখো প্রোটিন হজমকারী এনজাইম কিন্তু এর নেই, তাহলে এটা ভুল হবে। কেন না, এটা ফ্যাটের উপর কাজ করে। এবং অগ্নাশয় দেখো আমাদের প্রথমে বোঝো, প্রথমে তো আমাদের পাকস্থলীতে খাদ্যটা আসে, সেখান থেকে কি হয় আমাদের স্মল ইন্টেস্টাইনে যায় খাদ্যটা, ভালো করে বুঝবে এই জায়গাটা। এবারে পাকস্থলীতে আমাদের কি আছে, HCl আছে, তার মানে পাকস্থলীতে যখন খাদ্যটা এন্টার করছে ওটা কি হয়ে যাচ্ছে, ওটা হচ্ছে অ্যাসিডিক হয়ে যাচ্ছে। পাকস্থলীতে যখন খাদ্যটা এন্টার হচ্ছে ওটা অ্যাসিডিক হচ্ছে। কেন অ্যাসিডিক হচ্ছে, কারণ অ্যাসিডিক এনভায়রনমেন্টে যদি আসে আমাদের খাদ্যের মধ্যে যে পরিমাণ জীবাণুগুলো রয়েছে, মাইক্রোবস রয়েছে, ব্যাকটেরিয়া রয়েছে, সেগুলোকে ভেঙে ফেলবে। সেটা যখন স্মল ইন্টেস্টাইনের মধ্যে আসবে, স্মল ইন্টেস্টাইনে ট্রিপসিন, তারপরে হচ্ছে তোমার হচ্ছে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, নানা রকম প্যানক্রিয়াস থেকে এনজাইম জুসগুলো স্মল ইন্টেস্টাইনের মধ্যে খরিতে হবে। তো সেই প্যানক্রিয়াটিক জুসগুলো যখন কাজ করবে তখন এই যে খাদ্যের মাধ্যমটা যেটা অ্যাসিডিক হয়ে আছে সেটাকে বেসিক হতে হবে বা ক্ষারীয় হতে হবে। এবং ক্ষারীয় হলে তবেই কিন্তু অগ্নাশয়ের এনজাইম গুলো বা প্যানক্রিয়াস থেকে যে এনজাইম গুলো স্মল ইন্টেস্টাইনে আসছে সেগুলো ঠিক করে কাজ করবে। তাহলে সেটা হওয়ার জন্য সেই যে খাদ্যটাকে ক্ষারীয় কে করবে না, ক্ষারীয় করবে আমাদের বাইল জুস বা আমাদের যে পিত্ত, সেটা কিন্তু ক্ষারীয় করবে। তাহলে পিত্তরসের দুটো কাজ, এক স্মল ইন্টেস্টাইনের মধ্যে যে খাদ্যগুলো রয়েছে সেগুলোকে ক্ষারীয় করা বা ক্ষারীয় এনভায়রনমেন্ট করে দেওয়া বা বেসিক এনভায়রনমেন্ট করে দেওয়া, এক নম্বর। দু নম্বর হচ্ছে বড় বড় ফ্যাট গ্লোবিউলস গুলো মধ্যে ভালো করে কিন্তু এনজাইম কাজ করতে পারে না, তাই সেগুলোকে ছোট ছোট করে ছোট ছোট ফ্ল্যাট গ্লোবিউলস গুলোকে মানে গ্লোবিউলে ভেঙে দেওয়া। তার মানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 2, এটা কিন্তু পিত্তের কাজ নয়। আচ্ছা পিত্ত কোথায় মুক্ত হয়, স্মল ইন্টেস্টাইনে মুক্ত হয় ভায়া লিভার ডাক্ট, ভায়া বাইল ডাক্ট, লিভার ডাক্ট নয় বাইল ডাক্ট, এবং উৎপন্ন হয় কোথায়, লিভারে উৎপন্ন হয়। চলো নেক্সট দেখো, এখানে সুন্দর করে লেখা রয়েছে, এটাও কিন্তু এনসিইআরটি থেকে নেওয়া, এবং এখানে সুন্দর করে লেখা রয়েছে যে পাকস্থলী থেকে আগত খাদ্য আম্লিক হয় এবং অগ্নাশয় উৎসর্গগুলির সাথে এই খাদ্যের উপর কাজ করতে পারে, তাদেরকে ক্ষারীয় করে নিতে হয়, এগুলো বলা রয়েছে। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখছে, এটাও তোমাদের আরআরবি তে অলরেডি এসে গেছে, যে ময়লা ময়লা যেরকম সাবানের অবদ্রব্যের ওপর ক্রিয়া করে, ঠিক একই প্রসেসে বড় বড় ফ্যাট গ্লোবিউলস গুলোকে ছোট ছোট ফ্যাট গ্লোবিউলস ভেঙে দেয় কে, পিত্ত। ঠিক আছে, এই দেখো আমাদের লিভার, লিভার থেকে বাইল ডাকতে হয়ে এখানে কিছু গল ব্লাডারে জমা থাকছে বাইলটা, এবং তারপরে এসে স্মল ইন্টেস্টাইনে আসছে, এবং এখান থেকে প্যানক্রিয়াটিক জুস আসছে। দেখো তার আগেই বাইলটা কি করছে, এখানে বেসিক এনভায়রনমেন্ট করে দিচ্ছে, আর এখানে তো অ্যাসিডিক কাইম অ্যাসিডিক এনভায়রনমেন্ট এখানে প্রবেশ করছে, বাট এখানে কি হচ্ছে বেসিসিটি করে দিচ্ছে, এটা তো স্টমাক। নেক্সট, নিচের কোন বিবৃতিটি সঠিক, প্রতিটি প্রোটিনের জন্য একটা নির্দিষ্ট আরএনএ থাকে না, প্রতিটি প্রোটিনের জন্য একটা নির্দিষ্ট জিন থাকে, জি অবশ্যই অপশন নাম্বার 2 হয়ে যাবে একদম সঠিক। যে হাইড্রোকার্বন দুটি কার্বন পরমাণুর মধ্যে দ্বৈত বন্ধন রয়েছে, আচ্ছা এইটা একটু বলে দিই, ওটা দ্বিবন্ধন রয়েছে। দেখো আমরা তিন ধরনের কার্বন 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 বন্ধ জেনেছি মেনলি, একটা হচ্ছে অ্যালকেন, একটা হচ্ছে অ্যালকাইন, আর একটা হচ্ছে কি অ্যালকিন। মনে করো যখন কার্বন কার্বন, মনে করো আমার পেনটা একটু প্রবলেম করছে, মনে করো যখন কার্বন কার্বন দুটো বন্ড হবে তখন তাকে আমি কি বলছি, অ্যালকিন। কার্বন কার্বন যখন তিনটে বন্ড হবে, তিনটে বন্ধন নিয়ে যুক্ত থাকছে, তখন তাকে আমি কি বলছি, অ্যালকাইন। আর যখন একটা বন্ড দ্বারা যুক্ত থাকে তখন তাকে বলছি অ্যালকেন। মনে রাখবে একের বেশি যখন বন্ধন হয়ে যাচ্ছে তখন তাকে আমরা কি বলবো, তখন তাকে আমরা বলবো বলবো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। কি বলবো, অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলবো। তার মানে অ্যালকাইন এবং অ্যালকিন, যেমন হচ্ছে ইথিন আর হচ্ছে অ্যাসিটিলিন, এগুলো কি, এগুলো হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আর মিথেন, ইথেন, এই যে অ্যালকেন গুলো CH4 C2H6, এগুলো কি হচ্ছে, এগুলো কিন্তু অ্যালকেন, এটা হচ্ছে কিন্তু সম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে সিঙ্গেল বন্ডে যদি দুটো কার্বন যুক্ত থাকে তখন তাকে আমরা বলছি সম্পৃক্ত হাইড্রোকার্বন, যেমন কি C2H6 C2H6 CH4, এরা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। এখানে কি বলা রয়েছে, দ্বিবন্ধন রয়েছে, দ্বিবন্ধন রয়েছে মানে অসম্পৃক্ত যৌগ বা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ত্রিবন্ধন থাকলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, বাট সিঙ্গেল বন্ড থাকলে তখন হতো সম্পৃক্ত হাইড্রোকার্বন।
একটি বস্তুকে 18 সেন্টিমিটার দূরত্বে 9 সেন্টিমিটার ফোকাল দৈর্ঘ্যে উত্তল আয়না বলেছে, উত্তল আয়না সামনে রাখা হয়, আয়না দ্বারা উৎপাদিত বিবর্ধন। ঠিক আছে, খুব ভালো একটা প্রশ্ন, বারবার বলেছি লাইটের প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, তাই লাইটটা অবশ্যই ভালো করে পড়ে যাবে। তাহলে উত্তল আয়না বলেছে, এটা হচ্ছে আমার উত্তল আয়না বা উত্তল দর্পণ। তাহলে আমরা কি জানি, ইউ ইকুয়াল টু কত হবে, বস্তুর দূরত্ব, বস্তুকে 18 সেন্টিমিটার, বস্তুর দূরত্ব অলওয়েজ মাইনাস, এটা উত্তল দর্পণ হোক, উত্তল লেন্স হোক, অবতল লেন্স হোক কি অবতল দর্পণ হোক, প্রত্যেক ক্ষেত্রে ইউ মাইনাস হবে, ইউ ইকুয়াল টু মাইনাস 18 সেন্টিমিটার। ঠিক আছে, এবং ফোকাস কত, উত্তল বলেছি, উত্তল মানে এই ফোকাসটা কি হবে, এফটা হচ্ছে পজিটিভ হবে, বারবার বলেছি উত্তল মানেই পজিটিভ, এটা লেন্স হতে পারে কি মিরর হতে পারে। তাহলে কি হবে না, এখানটা আমরা বলবো যে প্লাস 9 সেন্টিমিটার। এবার আমরা ফর্মুলা জানি 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। তাহলে 1/v টা বের করতে হবে, কারণ ম্যাগনিফিকেশন মানে আমরা কি জানি মাইনাস অফ v বাই ইউ। তাহলে ভিটা বের করতে হবে, v ইকুয়াল টু কি হচ্ছে 1/f মাইনাস অফ 1/u। 1/f এর মান কত 1/9, মাইনাস মানে এখানে প্লাস অফ 1/18, অর্থাৎ 18, 9 2 18, 1 1 1 2 কে 3, তার মানে v ইকুয়াল টু কত বেরোলো 18/3, অর্থাৎ v ইকুয়াল টু প্লাস 6 বেরোলো। ঠিক আছে, এবার ম্যাগনিফিকেশন মানে কি জানি, এম ইকুয়াল টু আমরা কি জানি মাইনাস অফ ভি বাই ইউ। তাহলে ভি কত বেরিয়েছে +6, তার মানে মাইনাস অফ +6 ডিভাইডেড বাই ইউর মান কত, দেখো ইউর মান -18, উইথ সাইন বসাবে, সাইন বসাতে ভুল করলে কিন্তু অঙ্ক পুরো ভুল হয়ে যাবে। +6 আর -18, তার মানে 6 3 18, অর্থাৎ হয়ে যাচ্ছে -31। আর এখানে মাইনাস আসা মানে কি, মাইনাস আসা মানে বুঝতেই পারছো যে মাইনাস আসা মানে আমরা কি বলতে পারবো যে মাইনাস, আচ্ছা সরি না মাইনাস হবে, এটা প্লাস হয়ে যাবে, প্লাস, এটা মাইনাস মাইনাস কেটে যাবে, তো এখানে একটা মাইনাস এখানে মাইনাস, প্লাস 1/3 হয়ে যাবে, প্লাস 1/3, অপশন নাম্বার সি। মাইনাস প্লাস আসা মানে কি বলে ফেলবো, আমি বলেছিলাম তোমাদের যে ম্যাগনিফিকেশন যদি মাইনাস আসে তখন আমরা বলবো যে ইমেজটা যেটা গঠিত হয়েছে সেটা হচ্ছে রিয়েল ইমেজ বা সৎ প্রতিবিম্ব, আর ম্যাগনিফিকেশন যখন প্লাস আসবে তখন আমরা কি বলবো, সেটা হচ্ছে ভার্চুয়াল ইমেজ বা অসৎ প্রতিবিম্ব গঠিত। অসৎ প্রতিবিম্ব যদি গঠিত হয় সেটা সোজা হবে নাকি উল্টানো হবে। অসৎ প্রতিবিম্ব মনে রাখবে অলওয়েজ কি হয়, অসৎ প্রতিবিম্ব যেটা প্লাস হচ্ছে, যেটা অসৎ প্রতিবিম্ব বা যেটাকে ভার্চুয়াল ইমেজ বলছি, সেটা অলওয়েজ সোজা হয়। আর সৎ প্রতিবিম্ব যেটা এম ইকুয়াল টু মাইনাসের জন্য হয়, সেটা অলওয়েজ কিন্তু উল্টানো হয়। এই জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো যদি মনে রাখো তাহলে কিন্তু তোমরা উতরে যাবে। নিচের কোনটি অ্যাসিড বা বেসের জন্য প্রাকৃতিক নির্দেশ নয়, আমার পিএইচ এবং অ্যাসিড বেসের উপর ডিটেলস একটা ক্লাস করানো রয়েছে, সেখানে আমি ডিটেলস তোমাদের পিএইচ সম্পর্কে বলেছি। আমার এই এই যে প্লেলিস্টটা তোমরা দেখতে পাচ্ছ, প্লেলিস্টে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে যাও, পিএইচ এর উপর ডিটেল ক্লাস পাবে, পিএইচ এর উপর কিন্তু ডিটেল প্রশ্ন আসছে, অলফ্যাক্টরি নির্দেশক পিএইচ, রেড ক্যাবেজ ইন্ডিকেটর, তোমাদের হচ্ছে ভ্যানিলা এক্সট্রাক্ট ইন্ডিকেটর, হলুদ ইন্ডিকেটর, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় চলে আসে। অ্যাসিড দিলে কি হবে, বেস দিলে কি হবে। এখানে বলেছে প্রাকৃতিক নির্দেশক নয়, আমরা জানি যে মিথাইল অরেঞ্জ, মিথাইল অরেঞ্জ কিন্তু প্রাকৃতিক নির্দেশক নয়। বাকি পেটুনিয়ার রঙিন পাপড়ি, হাইড্রেঞ্জার রঙিন পাপড়ি, হলুদ, এগুলো দেখেই তো বুঝতে পারছো যে এগুলো কিন্তু একটা ন্যাচারাল প্রোডাক্ট, তাই না? তাহলে প্রাকৃতিক নির্দেশক নয় হয়ে যাবে মিথাইল অরেঞ্জ। আচ্ছা, এই যে প্রশ্নটা আমি বহুবার তোমাদের করিয়েছি যে একটা কাঁচের প্রিজমে সাদা আলোর বিচ্ছুরণের সময় যে উপাদান যত বেশি বাঁকবে, মনে করো এই একটা উপাদান, মনে করো ভায়োলেট রশ্মিটা বেশি বেঁকেছে, কেন বেশি বেঁকেছে, বেশি বেঁকেছে তার কারণ হচ্ছে এর প্রতিসরণকারী সূচক বা প্রতিসরাঙ্ক বেশি, অর্থাৎ যে বেশি বাঁকবে তার প্রতিসরাঙ্ক বেশি। তো সেরকম এখানে কয়েকটা প্রোডাক্ট মানে কয়েকটা রঙের আলোর প্রতিসরণ সূচক বা প্রতিসরাঙ্ক দেওয়া রয়েছে, যেমন মিউ এ ফর লাল, মিউ ওয়াই ফর হচ্ছে বেগুনি, এন্ড মিউ, আচ্ছা এইখানটা না কিছুটা গড়বড় করে দিয়েছে ছেলেটা, মিউ আর, আচ্ছা এটাকে তুমি করে দাও যে মিউ মিউ ভি, লালের জন্য মিউ আর করে দাও, এটাকে তুমি মিউ আর করে দাও, বেগুনির জন্য মিউ ভি করে দাও, এটাকে মিউ ওয়াই করে দাও। তাহলে মিউ ভি, মিউ আর, মিউ ওয়াই যথাক্রমে লাল, বেগুনি এবং হলুদ আলোর প্রতিসরণকারী সূচক দেওয়া হয়েছে। তাহলে নিচের কোন সম্পর্কটা ঠিক, অর্থাৎ কার প্রতিসরাঙ্ক সব থেকে বেশি হবে। তোমাদের আমি এটা আগেও পড়েছি যে কার প্রতিসরাঙ্ক সব থেকে বেশি হবে, যে সব থেকে বেঁকেছে বা যার বেন্ডিং সব থেকে বেশি হয়েছে। কারণ যত প্রতিসরাঙ্ক বেশি হবে, যত প্রতিসরাঙ্ক বেশি হবে তত তার বেন্ডিং বেশি হবে, বেন্ডিং বেশি হলে কি হবে, সেটা সব থেকে বাঁকবে। এইটা তোমাদের আজকে হোমওয়ার্ক দেবো, কারণ এই প্রশ্নটা আগে আমি বহুবার করিয়েছি তোমাদের। প্রত্যেকে কমেন্ট করে জানাবে যে সঠিক উত্তর কি হবে, এটা অপশন এ, এটা অপশন বি, এটা অপশন সি, আর এটা অপশন ডি। চলো, মটর গাছের নিচের কোন বৈশিষ্ট্যটি মেন্ডেল তার পরীক্ষা ব্যবহার করেনি, মটর গাছে কি কি বৈশিষ্ট্য তিনি নিয়েছিলেন, দেখো
প্রথমে নিয়েছিলেন বীজের আকৃতি। বীজের আকৃতি কি কি নিয়েছিলেন এটাও পরীক্ষায় প্রশ্ন আসবে। একটা নিয়েছিলেন গোলাকার আর একটা নিয়েছিলেন কুঞ্চিত। এটা হচ্ছে কুঞ্চিত, এটা হচ্ছে কুঞ্চিত, আর এটা হচ্ছে গোল। গোলাকার এবং কুঞ্চিত, টোটাল 7 জোড়া বৈশিষ্ট্য তিনি নিয়েছিলেন। আচ্ছা, বীজের কালার বা বীজের রং, বীজের রং এবং বীজের আকৃতি কিন্তু নিয়েছিলেন। তাহলে বীজের আকৃতি হবে না এখানে উত্তর। একটা নিয়েছিলেন হলুদ আর একটা নিয়েছিলেন কি, একটা নিয়েছিলেন সবুজ, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে পড। পড মানে কি, ফল, ফলের যে আকৃতি। তাহলে দেখো, বীজের আকৃতি নিয়েছিলেন, ফলের আকৃতি নিয়েছিলেন। ফলের আকৃতি কি ছিল, একটা হচ্ছে মানে কি বলবো, একটা হচ্ছে ফোলা আর একটা হচ্ছে কুঞ্চিত, ঠিক আছে। এবার হচ্ছে ফলের রং, ফলের রং কি নিয়েছিলেন, একটা হচ্ছে সবুজ আর একটা হচ্ছে হলুদ। ফুল, ফুলের রং, ফুলের রং একটা হচ্ছে কি বেগুনি আর একটা হচ্ছে সাদা, বেগুনি এবং একটা হচ্ছে সাদা। এবার হচ্ছে ফুলের পজিশন, মানে কোন পজিশনে ফুল হচ্ছে, একটা হচ্ছে অ্যাক্সিয়াল পজিশনে হচ্ছিল, অর্থাৎ এরকম পর্ব মধ্য পজিশন, আর একটা হচ্ছে একদম ডগায় হচ্ছিল, ঠিক আছে, বা একদম ওপরের দিকে। আর যে প্ল্যান্ট সাইজ, প্ল্যান্ট সাইজ মানে কি, প্ল্যান্ট সাইজ মানে কিন্তু গাছের আকৃতি না, প্ল্যান্ট সাইজ মানে হচ্ছে গাছের দৈর্ঘ্য। গাছের দৈর্ঘ্য নিয়েছিল, গাছের আকৃতি কিন্তু কোথাও নেয়নি যে গাছ মোটা নাকি রোগা। আকৃতি মানে কি, মোটা রোগার ব্যাপারটা, ওটা হচ্ছে আকৃতি। আর লম্বা আর বেটেটা হচ্ছে লম্বা নিচু, মানে হাইট, হাইট। তাহলে লেন্থ বা হাইট নিয়েছিল, তাহলে লম্বা এবং হচ্ছে বেটে। তাহলে এখানে পাতার আকৃতি, পাতার আকৃতি তো একদমই হবে না, পাতার আকৃতি হয়ে যাবে সঠিক উত্তর। পাতা সম্পর্কে কিচ্ছু নেই, মটর গাছের দৈর্ঘ্য নেওয়া হয়েছিল, ফুলের রং, বীজের আকৃতি প্রত্যেকটা নেওয়া হয়েছিল, পাতার আকৃতি। যদি গাছের আকৃতি দেওয়া হতো সেটাও কিন্তু হতো না, পাতার আকৃতি হবে না, পাতা সম্পর্কে তো কিচ্ছুই নেওয়া হয়নি। তামা, রূপা এবং নাইক্রোম কাঁচের তারগুলি একই দৈর্ঘ্য এবং ব্যাসযুক্ত তৈরি করা হয়, কোনটি রোধাঙ্ক বেশি থাকবে। আচ্ছা, আমাকে একটা কথা বলো, যে রেজিস্টিভিটি, এই যে রেজিস্টিভিটি সম্পর্কে আমরা কি জানি, যে আর ইকুয়াল টু এস ইন্টু এল বাই এ, বা এস ইকুয়াল টু কি হবে, আর এ বাই এল। অর্থাৎ রেজিস্টিভিটি কিসের উপর নির্ভর করে না, ম্যাটেরিয়ালের উপর নির্ভর করে। আমার একটা কথা বলো, কোনো একটা পদার্থে যদি রেজিস্টিভিটি বেশি হয় তার মানে তার রেজিস্ট্যান্স বেশি। আর রেজিস্ট্যান্স কার বেশি হয়, সাধারণত অন্তরক পদার্থ বা যারা তড়িৎ পরিবহন করে না। এই যে অপশন গুলো দেওয়া রয়েছে, নাইক্রোম, নাইক্রোম কি তড়িৎ পরিবহন করে না, নাইক্রোম যদি তড়িৎ পরিবহন না করে তাহলে হিটারটা জ্বলবে কিভাবে, তাহলে মানে নাইক্রোম তড়িৎ পরিবহন করে। তামা এবং সিলভার উভয় ধাতু, এবং ধাতু যদি থাকে তাহলে তাদের রোধাঙ্ক কিন্তু কম হবে, কারণ রোধাঙ্ক কম হবে বলেই তাদের মধ্য দিয়ে কারেন্ট যেতে পারবে। ভালো করে বোঝো, রোধাঙ্ক কম তার মানে রোধ কম, আর রোধ কম মানে তার মধ্য দিয়ে কারেন্ট যেতে পারবে। নাইক্রোম, তামা, সিলভার তিনটার মধ্য দিয়ে কারেন্ট যায়, কিন্তু গ্লাস, গ্লাস মানে কাঁচ, অনেকে গ্লাস মানে স্টিলের গ্লাস ভাবে, তো গ্লাস মানে হচ্ছে কাঁচ, সেই কাঁচের মধ্য দিয়ে কিন্তু কারেন্ট যেতে পারে না, কারণ কাঁচের রেজিস্টিভিটি অনেকটা বেশি হয়। রেজিস্টিভিটি কিসের উপর ডিপেন্ড করে, এক নম্বর হচ্ছে ম্যাটেরিয়ালের উপর, দুই নম্বর হচ্ছে টেম্পারেচারের উপর। এই দুটো জিনিস মনে রাখবে, প্রত্যেকবার পরীক্ষা এসেছে। নেক্সট প্রশ্ন, প্ররোচিত কারেন্ট বা ইনডিউসড কারেন্ট, ইনডিউসড কারেন্ট কখন সর্বাধিক হবে, না মনে রাখবে, ইনডিউসড কারেন্ট কখন উৎপন্ন হয়, যদি আমাদের একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে বা একটা ইলেকট্রিক যে কয়েলের মধ্যে যদি আমরা ম্যাগনেটটাকে গতি করাই, বা ম্যাগনেটের যদি একটা মুভমেন্ট হয়, সেই মুভমেন্টের জন্য সেখানে কি হয় না, কারেন্টটা ইনডিউস হয়, তাই তো। তার মানে যদি এখানে আমরা লম্ব ভাবে রাখি, কয়েলের দিকটি চৌম্বক ক্ষেত্রের সঙ্গে যদি লম্ব ভাবে থাকে, তখনই কিন্তু সর্বাধিক কারেন্ট সেখানে উৎপন্ন হয়, এটা মনে রাখবে। যখন একটা পদার্থ O2 এর সাথে একত্রিত হয়, এটা তো ভাই সহজ, O2 এর সাথে একত্রিত হয় মানে কি, অক্সাইড গঠন করবে। দেখো ভালো করে বোঝো, O2 এর সাথে যখন এ হয় তখন কি হবে, অক্সিডাইজড হবে বা অক্সাইড গঠন করবে, এটা তো আগেই হয়েছে, ঠিক আছে। তো এই ছিল আজকে ক্লাস, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো এবং প্রত্যেকের ভালো লেগেছে। তোমরা 21টা প্রশ্নের মধ্যে কার কত স্কোর হলো আমাদের জানাবে। আচ্ছা, লাস্ট একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট তোমাদের জন্য, কিন্তু ব্যাচ অলরেডি লঞ্চড হয়ে গেছে 5th অক্টোবরে। এর আমি আরো কিছু, কালকে 5th অক্টোবর, তার আগে আজকে 4th অক্টোবরে তোমাদের ব্যাচ কিন্তু আমি লঞ্চ করে ফেললাম। এবং মনে রাখবে কি কি রয়েছে এই ব্যাচে, সেটা একটু তোমাদের জাস্ট বলে দিই, একটু জাস্ট আমাকে একটু টাইম দেওয়া। যাদের মনে হচ্ছে যে স্যার এটা দেখবো না, তাই আমি লাস্টেই আলোচনা করছি, তোমরা ক্লাস থেকে বেরিয়ে যাওয়া। যারা ব্যাচ সম্পর্কে ভর্তি হতে চাইছো, যারা মনে করছো যে গ্রুপ ডিটা আমাদের মেন টার্গেট, এই গ্রুপ ডির জন্যই স্পেশালি কিন্তু ব্যাচটা বানানো হয়েছে, খুব সুন্দর ভাবে এবং নতুন ভাবে ব্যাচটা করা হচ্ছে। আগে তোমাদের যেরকম ক্লাস হতো সেরকমই ক্লাস হবে, কিন্তু আরো ম্যাটেরিয়াল আপডেট করে সুন্দরভাবে তোমাদের ক্লাস হবে। অ্যাডমিশন ওপেন চলছে এবং সিট বুকিং প্রক্রিয়া কাল থেকে স্টার্ট হবে। 5th অক্টোবর থেকে আমাদের কিন্তু ব্যাচটা স্টার্ট হবে, ঠিক আছে, মানে 5th অক্টোবর থেকে বুকিং স্টার্ট হবে, 10th অক্টোবর থেকে ক্লাস শুরু হবে। একটা কথা বলে দিই তোমাদের,
একটা কথা বলে দিই যে প্রথমে কিন্তু 10 অক্টোবরের মধ্যে যারা ভর্তি হবে তাদের জন্য এখনো ব্যাচ প্রাইস 999 টাকাই রাখা হয়েছে। আবার বলছি, গ্রেট অ্যানাউন্সমেন্ট, তোমাদের ব্যাচের প্রাইস কিন্তু 1 টাকাও বাড়ানো হয়নি। তোমাদের কিন্তু 999 টাকা রাখা হয়েছে আপ টু 10 অক্টোবর, অর্থাৎ ক্লাস শুরু হওয়ার আগে পর্যন্ত। কি কি হবে শুধু একবার ফেসিলিটিস গুলো দেখে যাও, তারপর বলবে যে স্যার আপনার ক্লাস খারাপ, কি ভর্তি হবে না, সেটা তুমি ডিসিশন নেবে। প্রথম কথা বলে রাখি, সায়েন্সে কিন্তু সর্বোচ্চ নাম্বার থাকে এবং সব থেকে বেশি কঠিন প্রশ্ন হয়, এবং সায়েন্সটা তুমি যদি উত্তরে যাও তুমি অনেকটা এগিয়ে যাবে অন্যান্য তুলনায়। কি কি হবে না, 6 to 10, আগে দেখো আমি বলতাম যে 9-10, কিন্তু এখন একটা কথা বলি, 9-10 সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এটা ডেফিনেটলি, কিন্তু 6 to 10 সবটাই তোমায় করতে হবে। 6 to 10 বেস্ট, মানে এনসিআরটি 6 to 10 বেস্ট টপিক ধরে ধরে ক্লাস হবে, একদম লাইন ধরে ধরে টপিক ধরে ধরে ক্লাস হবে, যেটা আমি তোমাদের বলি কেন, কারণ তোমাদের এক্ষুনি দেখালাম যে কিভাবে এনসিআরটি থেকে লাইন ধরে ধরে ক্লাস এসছে, মানে প্রশ্ন এসছে। ঠিক আছে, এনসিআরটি এক্সাম্পলার বাংলায় সলিউশন করে করে এমসিকিউ গুলো তোমাদের দেওয়া হবে এবং ক্লাস থাকবে সেগুলো। সলিউশন মানে এই নয় এটা পিডিএফ এ সলিউশন করে দিয়ে দিলাম, না, ক্লাস হবে। ওয়াইসিটি প্রিভিয়াস ইয়ার্স প্রশ্ন, অর্থাৎ ওয়াইসিটি সম্পূর্ণ বাংলা ভার্সন अवेलेबल রয়েছে, সেটা ধরে ধরে আমি তোমাদের করাবো, এবং এক্সপেক্টেড এমসিকিউ, বিভিন্ন টাইপের এক্সপেক্টেড এমসিকিউ ডিফারেন্ট ডিফারেন্ট এক্সামের, বিভিন্ন রকম যে সায়েন্সের এক্সাম গুলো হয় সেগুলোর এক্সপেক্টেড এমসিকিউ করানো হবে। সব থেকে বড় কথা, ডায়াগ্রাম, বিভিন্ন এনসিআরটি যত ডায়াগ্রাম রয়েছে সেই ডায়াগ্রাম যুক্ত নতুন কিছু স্পেশাল ক্লাসও পাবে, টপিক ওয়াইজ ক্লাস পাচ্ছ, প্লাস এগুলো তোমরা কিন্তু এক্সট্রা অ্যাডিশন পাচ্ছ। সায়েন্সের অঙ্কে, যেটা আমার এখানে সব থেকে বেশি করানো হয়, তোমাদের ফ্রিতে যত পরিমাণ অঙ্ক দিয়েছি তার থেকেও প্রচুর পরিমাণ অঙ্ক, বুঝতেই পারছো ফ্রির অঙ্ক ক্লাস দেখে যে এখানে কতটা পরিমাণ অঙ্ক দেওয়া হবে। রেকর্ডেড ক্লাস সিস্টেম থাকবে। আচ্ছা, আমাদের এখানে কিন্তু ছোট ছোট ক্লাস অ্যাপের মধ্যে আপলোডেড করা হয় এবং কিছু কিছু লাইভ ক্লাসও করা হয়, তার মানে লাইভও থাকবে, রেকর্ডেড থাকবে, উভয় কিন্তু সাইমultaneously থাকবে। ঠিক আছে, এবং স্পেশাল কিছু নোটস থাকবে, যে নোটস গুলো কিন্তু মনে রাখবে, আমি কিন্তু নোটসে বিশ্বাস করি না, আমি এনসিআরটি পড়াতে বিশ্বাস করি, এবং তোমাদের প্রথম থেকে কিন্তু এনসিআরটিটাই পড়াবো, কিন্তু কিছু কিছু চ্যাপ্টারে স্মার্ট রিভিশন করার জন্য স্পেশালি আমাদের, মানে আমি তোমাদের এক্সপার্টিস হিসেবে কিন্তু সেই নোটস গুলো বানিয়েছি এবং সেগুলো প্রিন্টেবল ফরম্যাটে তোমরা পেয়ে যাবে, এমনটা নয় যে পিপিটি ফরম্যাটে দেবো। রুটিন অনুযায়ী ক্লাস থাকবে, একদম রুটিন অনুযায়ী, এমনটা নয় যে পুরো ফিজিক্স শেষ করলাম তারপর কেমিস্ট্রি ধরতে যাচ্ছি, না, এটা সায়েন্টিফিক অ্যাপ্রোচ না। ফিজিক্সও চলবে, বায়োলজিও চলবে, কেমিস্ট্রিও চলবে, টপিক ওয়াইজ খুব সুন্দরভাবে ক্লাসগুলো চলবে। কিসের উপর ভিত্তি করে? এনসিআরটির উপর ভিত্তি করে। ঠিক আছে, এনসিআরটি সিলেবাস যুক্ত মাস্টার প্ল্যানের একটা ক্লাস দিয়েছে, ওই মাস্টার প্ল্যান অনুযায়ী কিন্তু তোমাদের ক্লাস হবে। কিছু কিছু মক টেস্টও তোমাদের নেওয়া হবে, পরীক্ষা আসার সময় ফুল মক টেস্ট এবং কিছু কিছু চ্যাপ্টার টেস্ট নেওয়া হবে, এবং সব থেকে বড় কথা, আমার তুমি নিয়মিত একটা গাইড পাবে। আমি তোমাদের ফোন ধরি, আমি তোমাদের সঙ্গে কথা বলি, তোমাদের যা ডাউট থাকবে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারবে। যদি মনে হয় যে স্যারের সঙ্গে ফোন করে কথা বলবো, হয়তো আমি কোনো সময় ফোন ধরছি না, তোমাকে ডেফিনেটলি আমি কল ব্যাক করবো, ডেফিনেটলি আমি তোমাকে কল ব্যাক করবো। এবং কনসেপ্ট যুক্ত স্মার্ট ক্লাস তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে, একদম ডিজিটাইজ স্মার্ট ক্লাস তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং আমার, তোমরা থামের নিচে থাকবে, যে কোনো সমস্যায় প্রচুর স্টুডেন্ট রয়েছে, এবং সব থেকে আমাদের এখানে যেটা ইউএসপি বলতে পারো সোমনাথ স্যারের, সেটা হচ্ছে আমি শুধুমাত্র রেলের জন্য পড়াই। এখানে ডব্লিউবিপি, এখানে কেপি, এখানে জিডি, এখানে নানা রকম পরীক্ষার কোনো ফাঁদ, এখানে তোমরা ফাঁক ফোকর পাবে না। আমি পুরোপুরি রেলের উপর ফোকাস করি, রেলের যত প্রশ্ন রয়েছে আমার ঘাটা, আমার প্রিভিয়াস প্রচুর সাকসেসফুল স্টুডেন্ট রয়েছে, এবং আমি অনলাইনে যখন থেকে ব্যাচ লঞ্চ করেছি, আগামী মানে এপ্রিল মাস থেকে ব্যাচ লঞ্চ করি, তখন থেকে এখন পর্যন্ত 500 প্লাস স্যাটিসফাইড স্টুডেন্ট কিন্তু আমার এই ব্যাচে এনরোলড অলরেডি রয়েছে, এবং তোমরা লাইভ ক্লাসে সেই সমস্ত স্টুডেন্টদের দেখতে পাও এবং তাদের সঙ্গে ইন্টারাকশন করো। এবং বেঙ্গলি নোটস, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, বাংলায় তোমরা কিন্তু স্মার্ট নোটস এবং যে ক্লাসগুলো হবে, যে পিডিএফ গুলো তোমরা পাবে, সেগুলো সমস্ত কিন্তু বাংলায়। আবার বলছি, শুধুমাত্র বাংলায়, বাইলিঙ্গুয়াল কিন্তু পাবে না। অনলাইন কোর্স, সম্পূর্ণ অনলাইন কোর্স, ওয়ান টাইম ফি 999 টাকা। স্মার্ট অ্যাপ রয়েছে, কিন্তু অ্যাপটা আফটার পেমেন্ট তোমাকে আমি লিঙ্ক দেবো, তুমি গুগল ক্লাস, মানে তুমি হচ্ছে যে প্লে স্টোরে কিন্তু সার্চ করে পাবে না। 6 মান্থ কোর্স, কিন্তু ভ্যালিডিটিটা তোমরা পেয়ে যাবে 1 ইয়ার, পরে তোমরা ভ্যালিডিটি এক্সটেন্ড করার সুযোগ থাকবে। এবং মনে রাখবে, যতদিন না তোমাদের পরীক্ষা হয়, যদি 1 ইয়ার এক্সিস্ট করে যায়, মনে করো 1 বছরের মধ্যে পরীক্ষার পুরো প্রসেস কমপ্লিট হলো না, তুমি এই ব্যাচটা নিয়ে রেখেছো, তোমাকে কি ভ্যালিডিটি এক্সটেন্ড করতে হবে আবার পয়সা দিয়ে? উত্তর হচ্ছে না,
যতদিন না পরীক্ষা হয় এই রিক্রুটমেন্ট সাইকেলটা কমপ্লিট হচ্ছে ততদিন কিন্তু তোমার কাছে কোর্সটা থাকবে। মিনিমাম 1 ইয়ার থাকছে, মিনিমাম তোমার কাছে 1 ইয়ার থাকছে, কিন্তু ম্যাক্সিমাম থাকছে যতদিন না রিক্রুটমেন্ট কমপ্লিট হচ্ছে। তোমাকে এক্সট্রা পয়সা দিতে হবে না। কি কি সাবজেক্ট পড়ানো হবে? ফিজিক্স পড়ানো হবে, কেমিস্ট্রি পড়ানো হবে, বায়োলজি পড়ানো হবে। মানে কোর্সের 70% এইটাই রয়েছে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি। আর বাকি 30% তোমাদের কি রয়েছে? ইভিএস রয়েছে, কম্পিউটার রয়েছে। কিসের ওপর না? বেসড অন লেটেস্ট এনসিইআরটি প্যাটার্ন, যে এনসিইআরটি পাবলিশ হয়েছে। তাহলে দেরি না করে 10th অফ অক্টোবরের মধ্যে অবশ্যই আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা অ্যাডমিশন নিয়ে নাও। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে অথবা কল করতে পারো। বাকি যদি অ্যাডমিশন ডিটেলস বা কোনো ব্যাচ ডিটেলস জানার হয়ে থাকে তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে, আমি তোমার ফোন ধরবো, আমি তোমাকে রিপ্লাই দেবো। জানি না কোনো বড় কোচিং ইনস্টিটিউটের কাছে তোমরা এই সুবিধাটা পাবে কিনা, কারণ বর্তমানে মেন্টাল স্টেবল থাকা এবং স্যারের সঙ্গে কন্ট্যাক্ট রেখে পড়াশোনা করাটাই আমার মনে হয় বর্তমান কম্পিটিশন মার্কেটে সব থেকে বেশি জরুরি। থ্যাংক ইউ প্রত্যেককে, সবাই খুব ভালো থেকো। দেখা হবে পরের একটি ক্লাসে, ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, ভালো থেকো।